আমার ছোটোবেলার স্মৃতি অতটা মনে নাই। আমার জন্ম 91 সালের নভেম্বরের 15 তারিখে। এটা আমি মার কাছ থেকে শুনছি। জি। তা আমার ছোটোবেলা আমি আমার মাকে আমার কাছে পাইনি। পাননি বলতে? পাইনি বলতে আমার মা, আমি যখন থেকে বুঝদার হয়েছি তখন মায়ের আদরটা পাইনি, কারণ মা আমার কাছে ছিল না। মানে আমার বাবা প্রথম বিবাহ করছে। বিবাহ করার পরে ওই মা মৃত্যুর পরে আমার 15 বছর পরে আমার মাকে বিয়ে করে আমার বাবা। আপনার মাকে বিয়ে হ্যাঁ, করে? আমার আচ্ছা। মাকে বিয়ে করে। তারপর তো পাওয়ার তো কথা তাহলে মাকে, কিন্তু ওই সময় মা কই ছিল? মা ছিল, মামারা নিয়ে আমার মাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। মানে বাবার কাছে রাখেন নাই? না, রাখে নাই। তো আপনি তখন কোথায় ছিলেন? বাবার কাছে? আমি আমার বাবা কাছে ছিলাম, প্লাস আগের ঘরে এক সৎ ভাই আছে, উনি আমাকে লালন পালন করছে, ওনার আদর যত্নে আমি বড় হয়েছি। তার মানে আপনি বলতে গেলে যে মাতৃস্নেহ বলতে যেটা বোঝায় সেটা না পাননি? না, মাতৃচিহ্ন পাই না, পিতৃচিহ্ন পাই না, কারণ পিতা তো সবসময় আমার কাছে ছিল না। কোথায় ছিল বাবা? উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যেত। আচ্ছা, তো এমন কি হয় যে কোনো নানি, দাদি, ফুপু এরা এরা কেউ আপনাকে মায়ের স্নেহটা না দেওয়ার না, চেষ্টা আমার করছে? কেউ এরকম ছিল না। আমার যে ভাই কথা বলছি উনি আমার সম্পূর্ণ মানে বাবা মা বলতে যা বোঝায়? হ্যাঁ। ওকে, ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর? আমি এতটুকু শুনছি যে আমার মানে বিয়ে হওয়ার পর আমার মা, হুম। আমার ভাইরা মানে অনেক অত্যাচার করতো, আমাদের বাড়ির লোকেরা আচ্ছা। বিভিন্ন কথা বলতো। করার পর আমার বড় ভাইটা তো অনেক বড় ছিল, জি আমার প্রায় সমবয়সী ছিল। জি। পরে অত্যাচার করতো, পরে আমার মামারা নিয়ে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, আমার মা আমাকে পরে সঙ্গে নিতে চাইছিল, কিন্তু আমার বাবা দেয়নি। আমার আচ্ছা। বাবা এটা নিয়ে পটুয়াখালী জজ কোর্টে কেস করে। ওকে। কেস করার পরে মানে আমাদের বাবার পক্ষে রায় যায়, কারণ আমি আমার বলছি যে হ্যাঁ। আমার ভাইয়ের সাথে থাকবো, আমার বাবার সাথে থাকবো, তখন এই রায়টা আমাদের পক্ষে যায়, মানে আমার বাবা। আপনি নিজে বলেছিলেন হ্যাঁ এটা? হ্যাঁ, এটা আচ্ছা। বলছি। ওকে। পরে আমার মা আমাকে নিয়ে আসছিল ঢাকা, আচ্ছা। রায়েরবাগে নিয়ে আসছিল, ওইটা আমার মনে আছে কিছুটা, নানির কথা মনে আছে কিছুটা হালকা। হুম। নিয়ে আসছিল, পরে আমি আমার ভাই আর আমার বাবা খুঁজে খুঁজে আমার আসছে রায়েরবাগ শনি একরা। ওকে। এখানে আসার পরে আমাকে তারা সাথে করে নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে যাওয়ার পর থেকে আমি বাবার সাথেই বড় হয়েছি, মানে বাবার ওই ভাইয়ের সাথেই বড় হয়েছি। আচ্ছা। এখানে আমি 2008 সালে মানে 2098 সালের দিকে আমি ইতে ভর্তি হই। 1998? হ্যাঁ, ক্লাস হ্যাঁ। 1-এ ভর্তি হই। জি। তখন আমার বাবা আবার আমাদের যে পার্শ্ববর্তী বাজার আছে ওইখানে আবার ওই তাদের বাড়ি থেকে, আমার মার বাড়ি থেকে এক লোক আসতো হুম। পান ঠান সুপারি টুপারি এগুলো বিক্রি করার জন্য। তার কাছে বিস্কিট এগুলো দিয়ে দিয়েছিল আমার বাবা, হুম। যে ছেলে ভর্তি করেছি এটা যেন ওই বাড়িতে পৌঁছে দেয়। আচ্ছা। তখন আমার মা বাড়িতে ছিল, কিন্তু তারা বিস্কুটটা খায় না পরবর্তী সময় যেটা শুনছি, কারণ আমার বাবা কোনো কবিরাজি বা কোনো কিছু করে পাঠাইছে নাকি আচ্ছা, সন্দেহ। এই জন্য খায়নি? হ্যাঁ, আচ্ছা। বিস্কুটটা আর খায় নাই। ওকে। আর মার্সিডিতে বলতে ওইরকম মনে নেই। তারপর থেকে আমি লেখাপড়া ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করতে পারছি। হুম। আর পড়ালেখা ছোটোবেলা থেকে পড়ালেখা যখন করতাম, স্কুলে যেতাম, আমার ছোটো ভাই, আমার যে ভাই হুম। ওই ঘরে 3 নম্বর যে ভাই, সেই সব কিছু আমার দেখাশোনা করতো। আচ্ছা। কোনো সময় কোনো কিছু লাগলে কোনো সময় বুঝতে যেত না, মানে অসুস্থ হইলে সেবা যত্ন একটা জিনিস আইনা দেওয়ার ক্ষেত্রে সবসময় সে আমার মানে দেখাশোনার উপরেই ছিল। কোনো সময় বুঝতে পারি না যে সে আমার সৎ ভাই বা রক্ত সম্পর্কে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রক্ত সম্পর্ক আছে, কিন্তু যে সে সৎ ভাই এটা আমি কোনো সময় আমি বুঝতে পারি না বা উপলব্ধিও করতে পারি না। যে মায়ের একটা যে আদর ভালোবাসা, এটা কোনো সময় বুঝতে পারি না। আমি এই বলতে গেলে ছোটোবেলা বেড়াতে যেতাম, আমাদের যে প্রথম ঘরে যে নানা পক্ষ তার বাড়িতে বেড়াতে যেতাম। ওই ঘরে আমার এক মামাতো বোন আর এক মামাতো ভাই আছে। হুম। মামাতো ভাই আমার সমবয়সী আর মামাতো বোনটা ছোটো। ওই বাড়িতে গেলে আমার খুব আদর যত্ন করতো আমার মামি, মামা অগ্রণী ব্যাংকে ম্যানেজার ছিল আর মামি গৃহিণী। হুম। তা ওদের বাড়িতে যাইতাম, খুব আদর যত্ন করতো। কিন্তু ওদের বাড়িতে গেলে একটা উপলব্ধি করতাম যে মায়ের আদরটা, কারণ মামি অনেক আদর যত্ন করতো ওদেরকে। আমি তো তখন বলতাম যে আমার তো মা নাই, তখন এই জিনিসটা আমার ভিতরে উপলব্ধি হইতো। হুম। এই যে এরকম এভাবেই করতে করতে আমার বাবা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়লো, ঘরে কি রান্না। কাজ করতো আপনার বাবা? আমার বাবা ব্যবসা করতো, ব্যবসা। আচ্ছা। আর প্লাস আমাদের আর্থিক অবস্থা অনেক আগে ভালো ছিল। আচ্ছা। আমি যতটুকু শুনছি মানে আমাদের দাদা দাদা যে ওনাকে আমি দেখি না, কিন্তু শুনছি যে আমাদের বংশ হ্যাঁ। অনুসারে উনি ছিল, জমিদার ছিল। আচ্ছা। কিন্তু এটা আমি 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 বাড়ি আছে আমাদের এখনো, ওকে। আমার অ্যান্ড্রয়েড সেট নাই, তো আমি আপনাকে এই জন্য। জমিদার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ি আছে আপনাদের? আমার মানে যে পূর্বপুরুষদের? হ্যাঁ, পূর্বপুরুষদের। আচ্ছা, ইন্টারেস্টিং। এটা আমি শুনছি এবং বাড়িটাও আছে এখনো, কিন্তু আচ্ছা। ওইভাবে নাই, মানে অকেজ অবস্থায় আছে, মানে আচ্ছা। পরিত্যক্ত অবস্থায়। আচ্ছা। তো এইভাবেই আমাদের মানে আমাদের যে বাড়ি সেটা 6টা থেকে 7টা বাড়ি আছে আমাদের ওইখানে, আচ্ছা। আমাদের বংশের। আচ্ছা। আচ্ছা। মানে আলাদা আলাদা বা একই বংশ কিন্তু নাম ভিন্ন, মানে এক একবারে এক একটা নাম, কিন্তু Okay. বংশ একই, নাম পদবি একই আছে সবাই। তাই এরকমই করতে করতে আমার বড় বাবা ভাই আবার, অসুস্থ, হ্যাঁ বাবা অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ, সে।
আমাদের ঘরে আবার ওই সময় কাজ করতো এক মহিলা আর এক পুরুষ। তা মহিলাটা আবার বাসা থেকে অনেক কিছু নিয়ে যেত। তারপরে বলতেছে বাড়ির মানুষ যে তো বাবা অসুস্থ, তাই রান্না বান্না করার জন্য একটা বিয়ে কর। আমার বাইরে বলতেছে বিয়ে কর, আমার ভাই বলতেছে বিয়ে করবে না। তা আমার বড় ভাই যে সে আবার ভোলা থাকে, আচ্ছা। আগের ঘরে যে ভোলা বড় ভাই সে ভোলা থাকে, ভোলা আমার বাইরে ভাবি আছে আবার ওই ঘরে। পরে আমার বাবারে বলে সবাই যে তোমার বড় ছেলে আছে, বড় ছেলে নিয়ে আসে ভোলা থেকে। পরে আমার যে এই ঘরে যে ছোট ভাই সে আবার যাইয়া তাকে নিয়ে আসে, বড় ভাই আর ভাবি সহকারে। তা আমার ওই ঘরে 4 ভাই 1 বোন। আচ্ছা। আর আমি হচ্ছি পরের ঘরে ছোট, মানে টোটালে 5 ভাই 1 বোন আমরা। তারপরে নিয়ে আসার পরে আমার বাবার সংসারটা মোটামুটি ভালোই চলতেছিল। পরে আমার এই বড় ভাই বউ কিছুদিন পর পরই আমার ভাইয়ের সাথে বা আমার বাবার সাথে কথা কাটাকাটি করে চলে যায় ভোলাতে। চলে যাওয়ার পর এটা নিয়ে মানে খুবই খারাপ অবস্থা, রান্না বান্না করার লোক নাই, এই নাই। কে কে ঝগড়া করে? আমার বড় ভাবি। মানে বিয়ে করেছিল তার মানে ফ্যামিলি দেখার জন্য? বিয়ে উনি আগেই করছিল, মানে আমার যে মেজো ভাই। ও তাকে মানে তার মানে আপনার ভাবিকে নিয়ে আসছিল যাতে করে আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে হ্যাঁ, পারে। রান্না বান্না করে খাওয়ানো। ঝগড়া করে সে চলে যায়? হ্যাঁ, ঝগড়া করে মাঝে মধ্যে চলে যায়। আর আমার ছোট ভাই থাকতো, উনি থাকতো পটুয়াখালী। আপনার ছোট ভাইকে আপনার মায়ের পেটের? না, আমার প্রথম ঘরে যে ছোট, মানে ওই আচ্ছা, সবার ছোট আসলে আপনি, কিন্তু ওই যে ছোট ভাই বড় ভাই মেজো ভাই ভাবে বলতেন। হ্যাঁ, ওই ঘরে যে ছোট ভাই উনি আবার পটুয়াখালী থাকতো আমার মামির বাসায়। মামি আবার ওইখানে সরকারি উকিল জসকোটের, পটুয়াখালী জসকোটের, এবং আমার সরকারি উকিল ছিল আপনার ইঞ্জিনিয়ার, রাস্তার প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিল। জি। এরপরে ওই ভাই আবার ভোলাতে যাই আমার ভাবিরে নিয়ে আসে, বড় ছোট ভাই যাইতে আমার আবার বড় ভাবির একটা বোন ছিল, তার সাথে তার সম্পর্ক হয়ে যায়। হয়ে যাওয়ার পর এক পর্যায়ে তাকে বিয়ে করে। এটা বাড়িতে গোপন ছিল। ওকে। এটা গোপন ছিল, এটা বাড়িতে কেউই জানে না। তাই এর ভিতরে আবার আমি যখন 4-5 দিকে উঠি তখন আমার মা আবার আমার খোঁজখবর নিতে শুরু করে। মানে পাশে বাড়িতে আসতো, খোঁজখবর নিত, আমাকে আবার দেখার জন্য এসে খবর দিত। তা আমি তো খবর দিলেও যাইতাম না, কারণ আমার মার প্রতি একটা ঘৃণাও ছিল যে মা আমাকে ছোটবেলা রাইখে চলে গেছে মানুষের কাছে, আমি তার আদর যত্ন পাই নাই, তার কাছে আমি যাবো না। কিন্তু আমার যে ভাই জেল বাইরে লালন পালন করছে, তিনি আমাকে নিয়ে যেত মার কাছে আবার দেখানোর জন্য। পাশের বাড়িতে যাইতাম, দেখাশোনা হইতো, কথাবার্তা হইতো এক পর্যায়ে মায়ের প্রতি মায়া জন্মাই গেল। তারপরে দেখা গেছে আস্তে আস্তে আমার নানা বাড়িতেও আমি যাইতাম। আমার যে নানা বাড়ি ওইখানে আমি যাইতাম, তাই মার সাথে দেখা করতাম। ওকে। এখন মা আমাদের বাড়ি থেকে আবার 4-5 কিলোমিটার দূরে থাকে, ওইখানেও যাওয়ার দল আমার ভাই আমাকে নিয়ে গেছিল। যে সময়টার গল্প বলছেন এই সময়টার বয়স কত আপনার? এই সময়টা আমার বয়স কত হবে, 7-8। স্কুলে পড়েন ওই সময়টাতে? হ্যাঁ, 4-5 পড়েন। ঠিক আছে। এখানে একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যখন রান্না করার কেউ থাকতো না তখন কি করতেন, মানে কিভাবে হতো খাওয়া দাওয়া? আমার ওই যে 3 নম্বর যে ভাই, সেজো ভাই, উনি রান্না বান্না করতে পারতো সবকিছুই। আচ্ছা, তো উনি করতো আপনাদের? হ্যাঁ, উনি রান্না বান্না করতো। আচ্ছা, হ্যাঁ বলেন তারপরে গল্প। তারপরে আপনার মার সাথে দেখা হইতো, এইভাবেই করতো। যখন আমার বড় ভাই আসলো ভোলা থেকে, তখন সবাই বলতেছে যে ও তো ওর কোনো কাজ টাজ নাই, ওর একটা ব্যবস্থা করে দেন, আমার বাবারা বলছে। পরে আমার বাবা আমাদের যে বাজার, পার্শ্ববর্তী যে বাজার, সেখানে তাকে দোকান দেওয়ার জন্য টাকা দিছে, দোকান দিচ্ছে। কাকে? সেজো ভাইয়ের জন্য? বড় ভাইয়ের জন্য। হ্যাঁ, একবার দোকানটা কার জন্য? বড় ভাইয়ের জন্য। বড় ভাই ভোলা থেকে বউ নিয়ে আসছে। হ্যাঁ। পরে দোকান ভালোই চলতেছে মোটামুটি। এখন ঘর থেকে ধান নিয়ে যায়, চাল নিয়ে যায়, দোকান নিয়ে বিক্রি করে বড় ভাই। ওকে। এইটার জন্য আমার বাবা আবার আমার সেজো বাইরে করতেছে, দোষারোপ করতেছে যে আমার সবকিছু আমার সেজো ভাই নিয়ে যেতে আছে এখান থেকে। আচ্ছা। মানে তারা দোষারোপ করে সরাই যেতে আছে। আর প্রথমত কথা হচ্ছে আমার সেজো বাইরে কেউ পছন্দ করতো না। আমার সেজো ভাই মানে একটু মানে জন্ম থেকে একটু অসুস্থ টাইপের, মানে বিভিন্ন রোগ ব্যাধিতে সে অসুস্থ, কিন্তু তারপর তো তার যে আত্মীয় স্বজন তারা পছন্দ করতো না। আর 1 নম্বর কারণ হচ্ছে সেটা সে আমাকে লালন পালন করার কারণে, মানে আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সে ভালোবাসছে। অন্য বাইরে আমার প্রতি অতটা না, ভালোবাসা তাদের প্রতি নাই, কিন্তু আমার ওই সেজো ভাই থাকার কারণে সেজো ভাইরা অনেকেই পছন্দ করতো না। আমার যে ভাইরা ছিল তারা কেউ পছন্দ করতো না, মানে আমার সেজো ভাইরে। তাই এরপরে আমার ছোটো ভাইয়ের বউ আইসা পড়ে আমাদের বাড়িতে। আগের ঘরে ছোটো ভাই বউ আইসা পড়ে, আইসা তো পরিচয় দেয় না যে বিয়ে হয়েছে, থাকতে আছে, করতে আছে, চলাফেরা করতে আছে, বলতেছে যে বিয়ে নাড়ছে, এভাবেই চলতে আছে। তা হঠাৎ করে আমার বড় ভাই বলতেছে কি, তোর ভাই তো বিয়ে করছে। আমি বিয়ে করছে সেটা তো আমি সঠিক জানি না। হ্যাঁ, বিয়ে করছে। এখন এভাবেই কথাবার্তা চলতে আছে। এখন পরে শুনছি যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে।
হুম এখন এইটা আর কেউ মান্য নিতে চায় না, আচ্ছা বাবা মানতে চায় না। কি জন্য? একজন আনছে তার জন্য এই সংসারে অশান্তি, হুম তা দ্বিতীয়বার তো অশান্তির ভিতরে কেউ যেতে চায় না। রাইট এখন এটা কেউ মানতে চায় না, পরে অনেক ই করার পরে মান্য নেছে, বড় ভাই ই করার পরে মান্য নেছে। তাই আমার ওই ভাই তো কোনো কাজকর্ম করে না। হুম আগে থাকতো পটুয়াখালী থেকে ওইখানে টেইলার্সে কাজ শিখছিল। হুম আর বেশিরভাগ সময় সে পলিটিক্যাল সাথে যুক্ত ছিল, নেতামি করতো, এটার সাথে যুক্ত ছিল। তাই কোনো কাজকর্ম ওই সময় করতো না সে। হুম তাই আমি যখন ক্লাস 6-এ উঠছি 2003 সালে, জি তখন আমার বাড়িতে সমস্যা, মানে রান্নাবান্নার খুব সমস্যা। আমার ভাবি বলাতে আবার চলে গেছে। আচ্ছা এখন সবাই বলতেছে যে আমার যে সেজো ভাই, তাকে বিয়ে শাদী হ্যাঁ, দিয়ে দাও। তাকে বিয়ে শাদী করানোর জন্য। হুম এখন বিয়ে শাদী করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে, মেয়ে দেখতেছে। তো এখন অনেকেই অনেক জায়গা থেকে দেখছে। তা আমার এক ভাই আছে আমাদের বাড়ির অন্য অন্য বাড়িতে থাকে। হুম তা উনি আবার এক জায়গায় কাজ করে, কন্ট্রাক্টারি কাজ করে, মানে স্কুলে, প্রাইমারি স্কুলের। জি ওটা বলে বোর্ড স্কুল। ওইখানে কাজ করে। ওইখানে ওই বাড়ির উপর দিয়ে, এক বাড়ির উপর দিয়ে আসতে হয়। আসার সময় উনি একটা মেয়েরে দেখে আসছে। তাদের মানে মেয়ের চেহারা হিসাবে বেশি একটা ভালো না, কিন্তু বংশ পরিচয় মোটামুটি ভালো, আমাদের পরিবারের সাথে যায়। এরকমের এক জায়গায় দেখে তারপরে সে ওইখান থেকে বলে আইসা যে অমুক করে একটা মেয়ে আছে, যদি আমার বাবারা বলে যে আপনি যদি বলেন তাহলে আমি প্রস্তাব দিয়ে দেখতে পারি। হুম তা আমার বাবা বলছে যে ঠিক আছে, যেটা ভালো মনে করে সেটা করেন। হুম তো এইটাই করে সন্ধ্যার সময় মেয়ে দেখে আসছে, সেবারের লোকজন আসছে। রাত্রে প্রায় 9টার দিকে হুম বিয়ে হয়ে গেছে। তাই আমি তো তখন খুব কান্নাকাটি করছি, কারণ সবসময় আমার ভাইয়ের সাথে ঘুমাইছি করছি। আর আমার ভাই ছাড়া আমার কেউই ছিল না। ভাইয়ের সাথে আমি না ঘুমাইলে আমার ঘুমই ধরতো না। কোন ভাইটা? আমার যে সেজো ভাই, সেজো ভাই, যিনি রান্না বান্না করতেন। হ্যাঁ, যিনি রান্না বান্না করতো, যে আমার লালন পালন করছে, তার সাথে না ঘুমাইলে আমার ঘুমই ধরতো না। সে করার থেকে অনেক সময় অনেক জায়গায় চলে যেত, গান শুনতে বা যাত্রা দেখতে, ওই সময় চলে যেত। কিন্তু পাশে একটা বালিশ রেখে চলে যেত, বোঝা যেত যে আমার ভাই কাছে আছে। হুম এরকমের করে রেখে চলে যেত সে। হুম বিয়ে হয়ে যাওয়ার পরে তো ভাই বউ উঠে আনলো। এটা কি বেশ কিছুদিন পরে, মাস 2 পরে বউ, সেজো ভাই। হ্যাঁ, সেজো ভাই বউ উঠে আনলো। হুম অনেক ধুমধাম করে বিয়ে শাদী অনুষ্ঠান হইলো, পরে উঠে আনলো। মোটামুটি ভালোই চলতে আছে সংসার। হুম তাই এর মধ্যে আমার বড় ভাই তো আসছে বাড়িতে, জি বড় ভাইয়ের বউ তো চলে গেছে বোলাইতে। আর আমার যে মেজো ভাই মাদারীপুরে একটা কোম্পানিতে চাকরি করে। আচ্ছা সেই ক্ষেত্রে সে আসে না বাড়িতে। আচ্ছা সে আমার যে ছোট মামা, তার বাড়িতে থেকে লেখাপড়া করছে। আচ্ছা ওইখান থেকেই আপনার মাদারীপুরে চাকরি হওয়ার পরে চলে গেছে। ওকে এখন বাড়িতে আর আসে না, বাবার সাথে ওই রকম যোগাযোগও তার নাই। আর বোন একজন আছে, বোন সবসময় থাকতো পটুয়াখালী আমার বড় মামানি কাছে। হুম বড় মামানি ওইখান থেকে সে সংসার মামানি সংসার দেখাশোনা করতো, কারণ মামানি তো চাকরি করতো, মামা চাকরি করতো, এবং কি মামার একটা ছেলে একটা মেয়ে আছে। হুম তাই ওই সংসার দেখাশোনার দায়িত্ব ছিল সে, আচ্ছা আমার বড় বোন। আচ্ছা তাই বড় বোন হয়েছে যে আমাদের মানে মেজো ভাইয়ের পরে, হ্যাঁ আর আমার সেজো ভাই হয়েছে তারপরে। ওকে মানে ভাই বোন দেবীতে 4 নম্বরে সে, আর ভাই কবিত্রে 3 নম্বরে। জি এরপরে বিয়ে শাদী হওয়ার পরে আসে আমার ভাবি আসে। ভাবি আসার পরে আমার ভাই আমার ভাবিরে বললে দিচ্ছে যে আমার এই ভাই আছে, এই ভাইরে যদি তুমি দেখে শুনে রাখতে পারো, তারা যদি ভালোবাসা দিতে পারো আমার মতন, তাহলে তোমার আমি রাখবো না রাখবো না। এটা আপনার সেজো ভাই বলছে? হ্যাঁ, সেজো ভাই বল। আমরা যেখানটায় ছিলাম তারপর ওই থেকে আমার ভাবি আমার প্রতি খুবই যত্নশীল ছিল। অন্য ভাবিদের মতন যেরকম বড় ভাবি আমার কেয়ার করতো না, দেখাশোনা করতো না, ওই রকমের ছিল না। আমার সেজো ভাবি অনেক আদর যত্ন আমার করতো, এবং তাদের বাড়িতে গেলে যে আমি তাদের রক্তের সম্পর্কের না বা সৎ ভাই, তাদের শ্বশুর বাড়িতে গেলে ওই রকমের বুঝতে পারতাম না, কারণ সে সবাই অনেক আদর যত্ন করতো। সেও বড় বোন, মানে তার বাড়িতে বড়, এবং তারা আরও আছে 4 ভাই, তাদের সংসারে 5 জন, মানে বোনের ভিতরে সেই বড়, আর 4টা ভাই আছে, 4টা ভাই তার ছোট। জি এরপরে আমার বড় ভাইয়ের বউ বিয়ে হওয়ার পরে সেও চলে আসছে বোলা থেকে। হুম বোলা থেকে চলে আসার পরে সেও এখন আর যায় না, বোলাতে যায় না। এখন দেখতেছে তার পায়ের নিচে মাটি নেই, কারণ এখন শ্বশুরবাড়িতে থেকে চলে গেলে তখন আর জায়গা হবে না তার, এখন আর সে যাইতে আসে না বোলাতে। আচ্ছা পরে কিছুদিন পরে আবার আমার ছোট ভাইয়ের যে বউ, সেও আইসা পড়ছে। আচ্ছা আইসা থাকতেছে, ই করতেছে। এখন বাবা অসুস্থ, সংসার চালানোর মতো আর কেউ নাই। আমাদের যে ফসলি জমি ছিল, এটা লোক দিয়ে চাষাবাদ করতাম আমরা। আচ্ছা আর আমরা কোনো কাজ টাজ করতাম না, কোনো বাইরে কোনো কাজ টাজ, মানে যে বোঝাবিরা বাসা বাওয়া বা ধান ক্ষেত্রে রোপণ টোপণ, এইগুলো কোনো সময় কোনো কাজ আমরা করি না কোনো ভাই। এইগুলোর আমাদের কোনো অভিজ্ঞতা নাই। একজন লোক ছিল, উনি এগুলো করতে, এবং কি যখন খেতে ধান টান কাটা থাকতো তখন লোক নিয়ে কাজ করাইতো। হুম এরকম বাবা যখন অসুস্থ হয়ে পড়লো, তখন সংসার চালানোর মতো কেউ ছিল না। বড় ভাই সে আলাদা হয়ে গেল। আচ্ছা সে আলাদা হয়ে গেল, তার তো দোকান ছিল, সে আলাদা হয়ে গেল, বউ নিয়ে আলাদা হয়ে গেল। আর
আমার বাবা তো এখন কোনো কিছুই নাই। আমার যে আগের ঘরে ছোটো ভাই সেও কোনো কাজ টাজ করে না, সে নেতামি করে ঘুরে ফিরে খাই দেয়। এখন তো বাবার ঘরে সব সম্পূর্ণ দায়ভার এসে পড়ছে। এখন বাবা কি করবে, সে তো আর কিছু করার নাই। এখন বাবা কিছু করতে পারে না, অসুস্থ সে। পরে আমার মেজো ভাই সংসার দায়িত্ব নিয়েছে। আচ্ছা, মেজো ভাই সংসার দায়িত্ব নিয়েছে, সে নেওয়ার পরে সংসারের খরচপাতি মোটামুটি যা দেয় ছোটো ভাইয়ের কাছে দেয়। আচ্ছা, ছোটো ভাইয়ের কাছে দেয়। তখন তো আমি লেখাপড়া করি, তখন আমি ক্লাস 7 উঠছি। ওটার পরে মোটামুটি লেখাপড়া ভালোই ছিলাম। আচ্ছা, একবারে যে ভালো ছিলাম সেটা না, কারণ গার্জিয়ানের মোটামুটি চলে আর কি এটা। হ্যাঁ, গার্জিয়ানের সাপোর্ট নাই বা পড়াশোনা দেওয়ার প্রেশার ছিল না ওরকমের। আমি নিজের মতো নিজে যেটুকু পড়াশোনা করা ওটুকু পড়াশোনা করছি আমি। তারপর বাড়িতে থাকাকালীন সময় আমি বিড়াল আর কুকুর পালতাম, আচ্ছা, পোষা প্রাণী। মানে এদের প্রতি খুবই একটা আন্তরিকতা মায়া ছিল। ছিল। হ্যাঁ, মায়া ছিল, আন্তরিকতাও ছিল। এবং দেখছি যে পোষা প্রাণী মানুষের চেয়ে ওদের আন্তরিকতা মানুষের প্রতি বেশি। কারণ আমি যখন লয়াল হয় আর কি। হ্যাঁ, যখন আমি দেখা গেছে ঘুমাইতাম, আইসা আমার হাতের উপরে ঘুমাই থাকতো। দেখা গেছে আমি গোসল করতে গেছি, ঘাট পাড়ে যেয়ে বসে আছে কুকুর আর বিড়াল, এরকমের মানে ছিল। আর আমি দেখা গেছে আমার ঘরের থেকে যদি আমার স্বাস্থ্য বোনের ঘর আছে, অনেক সময় তাদের ঘরে ঘুমাইতাম, ওইখানে যে আমার সাথে ঘুমাই থাকতো। এবং দেখা গেছে আমি অনেক সময় বেড়াইতে যাওয়ার পরে, বেড়াইতে গেলে আমার পাশের যে বাড়ি পর্যন্ত, ওই বাড়ি পর্যন্ত যাইতো। দেখা গেছে তারপর তারাই দিলে, তারপর আর আসলে 2-3 দিন আমার কাছে আসতো না। মানে আসতো না, এবং ওর ধরলেও কামড় দিত বা আছর দিত। এইভাবে 2-3 দিন পরে আবার স্বাভাবিক। দেখা গেছে ভাত খেতে বসছি, আমার পাশে কোনো বিড়াল নাই। ভাতের নেলা মুখে দেওয়ার আগেই সে আমার কাছে এসে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে খাবার দেওয়ার জন্য। তো ছোটোবেলা থেকে বিড়াল কুকুরে অনেক করতাম। আর আমার ছোটো সময় একটা জিনিস মনে আছে, আমাদের গরু ছিল, 4-5টা গরু ছিল। তার মধ্যে একটা গরু ছিল গাভী গরু, ওইটা মানে একটা বাছুরও ছিল। তো ওই গরুটা আমার ঘুতাইতো না। মানে অন্য অন্য যেগুলো হালাই গরু ছিল ওইগুলো আমার ঘুতাইতো, তো ওই গরুটা ঘুরাইতো, ওইটার আমি লালন পালন করতাম। তো লালন পালন করার পর ওইটা আবার বাবা বিক্রি করে দেয়। এটা মানে বাবার অসুস্থ হওয়ার অনেক আগের একটু পিছনে ঘটনা বলতেছি। বিক্রি করে দেয়। তারপরে ওইটা আমার নানা বাড়ি যাওয়ার সময়, আমার যে আগের করে নানা বাড়ি, ওই বাড়ি যাওয়ার সময় ওইটা রাস্তায় দেখছি বাঁধা, গরুটা বাঁধা অবস্থায় দাঁড়াই আছে, মানে ঘাস খাইতেছে, বর্ষাকাল ঘাস খাইতেছে রাস্তার উপরেই। মানে কাটারা দেওয়া যায়, ওইটার ভিতরে ঘাস দেওয়া আছে, ওইটার ভিতরে ঘাস খাইতে আছে। এখন দেখতেছি গরুটার চোখ দিয়ে টলটল করে পানি পড়তে আছে। মানে ও আমাকে দেখা, মানে ঘাস খাইতেছে না, ও আমার দিকে তাকাইয়া মানে চোখ দিয়ে পানি পড়তে আছে। এখন আমি নানা বাড়ির দিকে যাইতেছি না, আমি ওইখানে দাঁড়িয়ে আছি। ওইখানে দাঁড়িয়ে আমি কান্না করতেছি। পরে আমি কি করছি, আমার বাবার যাই বাড়িতে বলছি যে বাবা এরকম গরুটা দেখেছি। হ্যাঁ, পরে বাবা টাকা ফেরত দিচ্ছে ওই লোকের, কিন্তু ওই লোক আর টাকা ফেরত নেয় নাই। মানে গরুটা নিয়ে গেছে। হ্যাঁ, গরুটা তো নিয়ে গেছিলো, কিন্তু বাবা আবার বিক্রির টাকা ফেরত দিছিল ওনাকে। উনি আর ওই টাকা ফেরত নেয়নি, আবার গরুটাও ফেরত দেয়নি। তাই 2000 সালে আমি যখন 8ম শ্রেণীতে উঠি, তখন আমার লেখাপড়া মোটামুটি বন্ধ। কারণ বইটা কিনে দিতেছে না আমার ভাই কোনো খরচপাতি দিতেছে না আমার মেজো ভাই না, আমার যে ছোটো ভাই। এর ভিতরে কি হয়েছে, আমার যখন আমি 7ম শ্রেণীতে উঠি, তখন আমার ভাইকে ঘর থেকে বাড়ি করে দেয়। যে সেজো ভাই আছে তাকে ঘর থেকে বাড়ি করে দেয়। বড় ভাই আর ছোটো ভাই আমার মেজো ভাইয়ের কাছে বিচার দেয় যে তোমার ভাই অনেক কিছুই করে, তোমার ভাই কাজ করে না, এই করে না, বড়ে নিয়ে এখানে থাকতেছে খাইতেছে, তারা ঘর থেকে বাড়ি করে দাও। কে বলেছে এটা বলছে আমার বড় ভাই আর ওই যে আগের ঘরে ছোটো ভাই। পরে সেজো ভাই বাড়ি করতেছে ঘর থেকে, সে বাইরে হইয়া অনেক মারামারি করছে। মারামারি করার পরে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি চলে গেছে। এখন তো আমার তো আর দেখার মতো কেউ নাই। এখন আমি খাইয়ে থাকি না খাইয়ে থাকি, তো দেখার মতো কেউ নাই। কিন্তু আমার এক বাড়িতে এক চাচি আছে, চাচি আমার খুব ছোটোবেলা থেকে ভালো জানতো। তাই চাচির প্রায় সময় যাইতাম, তাদের ফুড পারমিস খেটে দিতাম, তারা খাবার টাবার দিত। তাই চাচি অনেক সময় ডাইকে অনেক জিনিসই দিত আমাকে। পরে আমার সেজো ভাই চলে গেছে তার শ্বশুর বাড়ি। পরে শ্বশুর বাড়ি এই লোকজনের সাথে ঢাকা চলে আসছে, ঢাকা দয়াগঞ্জ আইসা ওইখানে আপনার রাজ্যকালেই কাজ শুরু করছিল। তাই আমার সাথে তো ওই সময় ফোন ছিল না বা ওরকম যোগাযোগের কোনো মাধ্যমে ছিল না। ওই অনেকে যাই বলতো যে হ্যাঁ জামাল ভালো আছে, তোর কথা জিজ্ঞাসে, হ্যাঁ তোর ভাইয়ের সাথে কথা বললে, তোর ভাই অন্য বাড়িতে ছিল, বলছে ওই বাড়ি নাম্বার দিয়ে দিচ্ছে, যে পাশে এক বাড়ি ছিল, ওই বাড়িতে যাই ফোন দিয়ে কথা বলা যাইতো মাঝে মধ্যে। তো মাঝে মধ্যে ওই বাড়িতে যাইতাম, ফোন দিতাম, তখন যত সময় পেতে তখন কল দিত, কথা বলতাম। তাই ভাবি তার বাপের বাড়িতে ছিল, তার বাপের বাড়িতে থাকাকালীন সময়ে আপনার বাপের বাড়িতে অনেক ফসল হয়, ধানের দিনে অনেক ধান হয়। তাদেরও প্রধান উৎস হচ্ছে ধান। এগুলো মানে বিক্রি করে তাদের সংসার চলে, প্লাস যে আদার সাইডের যে এইগুলো আছে ওইগুলোও চলে। মানে খরচ যেগুলো আছে সবগুলো ধান বিক্রি করে চলে। তাই আমার ভাবি আর আমার যে মা, ওই মানে তার যে মা, তারা এই ধানগুলো সিজনের সময় নিত, কাজ করতো এগুলার।
কাজ করার পরে আমার ভাবি ওইখানে পরিশ্রম করতো, আমার ভাই তো ঢাকাতে থাকতো। আমার ভাই তো ছোটোবেলা থেকেই বললাম যে অসুস্থ, সে ঠিক মতন কাজ টাজ করতে পারে না। দেখা গেছে একদিন দুদিন কাজ করলে হুম আর 2 3 4 5 দিন এরকম বসে থাকে। হুম ঢাকা শহর নতুন আসছে, কোনো দিন আসে নাই সেরকমের, আর ছোটোবেলা থেকে কোনো পরিশ্রম কাজ করেও না আমার ভাই, সেরকমের কোনো অভিজ্ঞতা নেই যে পরিশ্রম কাজ করতে হবে। হুম এরপরে আমার বই কিনে দেনে, পরে আমার ভাই বাড়িতে গেছে, বাড়িতে যাই দেখে যে আমার বই কেনা হয়নি। পরে আমাদের জমি আছে, জমি বন্ধক দিয়া সে টাকা নিয়ে বই কিনে দিছে। আচ্ছা, বই কিনে দিছে, আমার বাবার হাতে সমর্থন ছিল। আপনি তখন ক্লাস 8-এ? হ্যাঁ, ক্লাস 8-এ। হুম। বাবার তখন সমর্থন ছিল যে জমি বন্ধক দিয়ে বই কিনে দিচ্ছে, সমর্থন ছিল বাবা। বাবা আমাকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসতো। আচ্ছা, বাবা কোনো সময় আমাকে, ক্লাস 8-এর বই তো স্কুল থেকে দেওয়ার কথা, ওই সময়টা ছিল না। তাই কি? হ্যাঁ, ওই সময়টা ছিল না আমাদের অনেক। 8, আচ্ছা 8-এর বই না, বোধহয় 5 পর্যন্ত দেয়। হ্যাঁ, তারপরে ক্লাস দেয় না। 5 আচ্ছা। পর্যন্ত ছিল ওই সময়। হ্যাঁ, এখন তো সরকার বিনামূল্যে বই দেয় সম্পূর্ণ শ্রেণী। ওকে। ওই সময় ছিল না আমাদের সময়ে। আমাদের সময় পরে জেডিসি আর জেএসসি পরীক্ষা চালু হয়েছে আচ্ছা, আমাদের সময় পরে, মানে আমরা যখন অষ্টম শ্রেণী হয়ে যাচ্ছি তারপর জেডিসি আর জেএসসি পরীক্ষা হয়েছে। ওই সময় ছিল অষ্টম শ্রেণী শুধু পরীক্ষা। পরে ওই সময়ে বই কিনা দিয়েছে, তা বই ঠই কিনলাম, পড়ালেখা করতেছি। এইটার পরীক্ষায় মোটামুটি রেজাল্ট ভালো হলো, যে কয়জন উত্তীর্ণ হয়েছে তার ভিতরে আমার নাম ছিল। আচ্ছা, তা 9 ক্লাসে উঠছি, এখন দেখা গেছে ভাই আমাকে দিয়ে কাজ করায় বলতে ক্ষেতের কাজ করায়, ঠিক কাজ করায়। মোটামুটি গরু ছিল আমাদের, একটা দুইটা গরু ছিল, ওই দুইটা গরুর আমার খাবার টাবার দেওয়া লাগে বা ক্ষেতেরও কাজ টাজ করা লাগে কিছুটা। হুম তাই লেখাপড়া করতে পারতেছি না এখন, কারণ 9-এ যখন উঠছি, 9-এর ফার্স্ট ইয়ার পরীক্ষা, যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তখন সে আমাকে কোনো টাকা পয়সা দিতে আসে না। হুম সে কোনো খরচ দিতে আসে না। হুম আমার না দিতে, আমার ভাইদের সাথে দিকে যোগাযোগ নেই। আচ্ছা, এর মধ্যে আমার ইউনিফর্ম, স্কুল যে ইউনিফর্ম সেটা নষ্ট হয়ে গেছে, সেটাও কিনে দিতে আসে না। পরে আমার মায়েরে বলছি, মায়েরে বলার পরে আমার মামা বাড়িতে গেছি। আমার মামা আবার আমাকে শুনি না, সে আবার কিনে দিচ্ছে। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলি, আমার মামাদের আর্থিক অবস্থাও অনেক আগে ভালো ছিল। ওকে। তারপরে আমার যে নানি, হুম সে অনেক জায়গা সম্পত্তি ছিল তার। আচ্ছা, আমার নানা আবার সেও 2টা বিয়ে করছে। আচ্ছা, তা আমার নানি হয়েছে প্রথম পক্ষের, আর দ্বিতীয় পক্ষের, হুম আর প্রথম পক্ষের হয়েছে অন্য একজন। তা প্রথম পক্ষের ঘরের যারা আছে, আমার নানা আবার একটু বুদ্ধিমান ছিল। নানিরে বলছে যে দেখো, ওইখানে ফসলি জমিটা আবাদ হইতেছে না, এটা একজনের দিয়ে দেয়, কিছু দান দেবে বা কিছু টাকা দেবে, তুমি জিনিসটা দিয়ে দাও। নানি বলছে ঠিক আছে। নানি আবার মাছ ভান্ডারি তরিকা ছিল। আচ্ছা, উনি আবার মাছ ভান্ডারি মুড়িদান ছিল। উনি বিভিন্ন জায়গায় এই জিগির হইলে এগুলো আবার করতো, অনুষ্ঠান করতো, ওরস যেটা বলে, ওইটা করতো। তাই আমার নানি এগুলো আবার করতো না, যে হ্যাঁ ফসলে দিয়ে হইতেছে না, জমিটা দিয়ে দাও। এরকম করতে করতে আমার নানির যতটুকু সম্পত্তি ছিল আমার নানা নিয়ে নেছে, এবং বাদ বাকিটা তাদের যে প্রথম পক্ষের সন্তান আছে তাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের এখন গ্রাম অঞ্চলে পরপারেই ওই জায়গার মূল্য আছে 2 থেকে 3 লাখ টাকা। আচ্ছা, গ্রাম অঞ্চলের অনুসারেই আচ্ছা, অনেকটা দাম এখন। তা আমার নানা ওই রকমের, আমার যে মামারা আছে, আমার মামারা 3 জন, আচ্ছা, আর আমাদের মারা হয়েছে 2 জন। আচ্ছা, তাই আমার মামারা ওই রকম সম্পত্তি কেউ পায় নাই। মোটামুটি মানে কাজ টাজ করে আমাদের মামারা সংসার চলে। হ্যাঁ, তারপরে মামা আমার ইউনিফর্মটা কিনে দিচ্ছে। পরে আমি ওই আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কথা বললে আমার মার বাড়িতেও যাইতাম, এবং আমার মামা বাড়িও যাইতাম। হ্যাঁ, মানে আমার ভাই শ্বশুরবাড়ি থেকে মামা বাড়ি বেশি দূর না, 1 কিলোমিটারের মতো দূর। আর মার বাড়ি ওইখান থেকে, বাবের বাড়ি থেকে ওইখান থেকে অনেকটা ঘুরে আমার মার কাছে যাওয়া লাগতো। তা আমার যে মার যেখানে বিয়ে হয়েছে ওই লোকটা খুব ভালো ছিল। উনি আর্মির সার্জন ছিল, তাই আমাকে খুব ভালো জানতো। আচ্ছা, যে আছে না যে এই বউয়ের সৎ সন্তান, তাকে আমি দেখবো না বা তারা ভালো জানবো না, ওই রকমের ছিল না। সে অনেকটা ভালো জানতো, আমার গেলে আদর যত্ন করতো। আমি ওইখানে যাইতাম। ওইখানে আমার এক ছোট ভাই আছে আর একটা বোন আছে, ওদেরকে আমি খুব আদর যত্ন করতাম, কারণ আমি ওদের ভিতরে যে সৎ আর আপন, এটা যখন সব আমি করি নাই। ওরা আমার কাছে আসতো, করতো। তাই ছোটো ভাইটা আমার জন্য খুব পাগল ছিল ছোটোবেলা থেকে। আমি যখন যাইতাম নানা বাড়ি বা আমার কাছে যাইতাম, ও আমার কাছে দৌড়ে আসতো, ওর কথা বলতে করতো। কিন্তু আমার অতটা ভালো লাগতো না ওই সময়, যে এরা কে না কি আমি তো চিনি না, কারণ সবসময় তো আমি যাওয়া হয় না বা হয় না। পরে যখন আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, তখন থেকে ওর সাথে সম্পর্কটা আমার ভালোই হইলো। ভালো মানে পরে এখন ওইখানে আদর যত্ন পাই। এরপর যখন আমার 9 ক্লাসে ওঠার পরে, যখন আমার পড়ালেখা টোটালি বন্ধ, তখন আমি বাড়িতেই আসি। বাড়িতে থাকার পরে আমার এক স্বাস্থ্য বোন আছে, ঢাকাতে থাকে।
হুম উনি আবার বললো উনি আবার ঈদে বাড়িতে গেছে, যে চাচির কথা বলছে ওনার মেয়ে, তো বলছে যে মামুন চল ঢাকা চল, আমাদের বাসায় থাকবি খাবি, আমার ছেলে আছে মেয়ে আছে একটু দেখাশোনা করবি। তার ছেলে মেয়ের আবার একটা মেয়ে ছিল, উনি দেখাশোনা করতো। তো মেয়েটা আবার বাড়িতে চলে যাওয়ার পর এখন দেখাশোনা করার কেউ নাই। চাচাতো বোন আবার সরকারি মেডিকেলের নার্স, আর দুলাভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা এখানে পরে আসি, ঢাকাতে আসি, আইসা ফার্ম গেটে ছিলাম ওনার বাসায়। হুম ফার্ম গেটে থাকার পরে ওইখানে ছিলাম প্রায় 5-6 মাস থাকার পরে ফার্ম গেট থেকে উনি বাসা চেঞ্জ করে মিরপুর 1 নম্বর হুম পানির ট্যাঙ্কি, ওইখানে ওনার সাথে যাই। যাওয়ানোর পরে উনি বলছিল যে তো ওকে নিয়ে গার্মেন্টসে দিয়ে দেবো, কাজটা শিখলে ভবিষ্যতে একটা কিছু করতে পারবে। হুম তাই এখানে যাওয়ার পরে আমি তারপর বলি বন্ধুরা বলি যে আমাকে গার্মেন্টসে দিয়ে দেন। হুম তা উনি বলতেছে ঠিক আছে দিয়ে দেবো এরকম করতে করতে মানে ওনার বাসাতেই ফুড ফার্মেস খাটতেছি, করতেছি। থাকার পরে একটা সময় সে আমাকে গার্মেন্টসে দেয়। ওনার বাসায় থেকে আবার একজনে লেখাপড়া করছে, লেখাপড়া থেকে করার পরে উনি আবার গার্মেন্টসের হুম অ্যাকাউন্টস ম্যানেজার। হুম তার মাধ্যমে আমি চাকরি নিই সাতটা টেক্সটাইল মিল, এই কোনাবাড়ি অ্যাপেক্স চান্দুরা, হুম ওইখানে 7টা টেক্সটাইল মিলে চাকরি নিই। কিন্তু গার্মেন্টসে যখন ঢুকছি তখন দেখি যে বয়স কম, মানে বয়স তখন 17 বছর। হুম 17 বছর তা ওই রকমের তো পরিশ্রম কাম করে নাই। আর গার্মেন্টসে তখন ডিউটি 12 ঘন্টা, হুম শরীরের জন্য খুবই টাফ ব্যাপার। আর এখনকার জানার কাছে যে পরিবেশ, তখনকার পরিবেশের সাথে এক ছিল না। Right. তখনকার পরিবেশটা অনেক খারাপ ছিল, নোংরা ছিল, আর কর্মপরিবেশ অতটা ভালো ছিল না। পরে ওইখান থেকে 1.5 মাস করে ওইখান থেকে চলে আসছে। আপনি তখন যখন এই গার্মেন্টসে ঢুকতেছেন তখন বয়স কত আপনার? তখন বয়স কত 16-17 এরকম হবে। আচ্ছা কয় টাকা বেতন পেতেন ওই সময়টাতে? ওই সময় বেতন স্কেল কম ছিল, 1750 টাকা একটা। সারাদিন কাজ করে? হ্যাঁ, 12 ঘন্টা ডিউটি ছিল। ওকে, তারপর? সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত, এরকমের ভাবে 12 ঘন্টা শিফট ছিল, 2 শিফট। হুম আমি আইসা তখন ওইখানে যে অ্যাকাউন্টস ম্যানেজার ওনার বাসায় ওনার সাথেই থাকতাম, আচ্ছা ওনার সাথে থেকে রান্না বান্না করতাম এবং ডিউটিতে যাইতাম। হুম উনি 1 মাস পরে আইসা বললো আপনার এই থেকে মৌচাক আইসা পড়ছে। মৌচাক আইসা পড়ে আমার তো এখানে থাকা এখন সম্ভব না। আর যাদের সাথে থাকতে দিতেছে ওরা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু ওদের সাথে থাকা খাওয়া আমার খুবই সমস্যা হইতে আছে। আচ্ছা পরে আমি 1 মাস পরে ঈদ আসলো, ঈদের সময় আমি বাড়িতে চলে গেলাম। ওকে ওই যে ম্যানেজার ছিল ওনাকে আমি কোনো কিছু বলিনি, না বললে আমার স্বাস্থ্য বোনকে না বললে আমি চলে গেছি বাড়িতে যাই দেখি আমার বাবা অনেক অসুস্থ। হুম এটা 2007 সালের ঘটনা। এর আগে আমি যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তখন আমার বন্ধুলাভা হয়েছে চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান ছিল। হুম তো উনি আবার আমার ওই সময় এনআইডি কার্ড করে দিয়েছিল, ন্যাশনাল আইডি কার্ড যেটা, ওইটা করে দিয়েছিল। তখন আমার বয়স হয় না, কিন্তু উনি বলতেছে যে করে রাখ ভালো হবে, তো যে ভোটারের সামনে যদি নির্বাচন করে ভোটার একটা বাড়বে। হুম ওই সময় ন্যাশনাল আইডি কার্ড করি। আচ্ছা পরে ওইখান থেকে বাড়িতে চলে যাই, দেখি বাবার অবস্থা খুব খারাপ। এখন বাবার প্রতি একটা রাগ অভিমান আমার বাইরে বাইর করে দিচ্ছে ঘর থেকে, সে কোনো কিছু বলে নাই। কিন্তু তারপর নিজের মনটা বুঝতে দিতে পারি না যে বাবার সামনে খাবার দেয়, সে খাবার খাইতে পারতেছে না, করতে পারতেছে না। পরে আমি তার খাবার টাবার খাওয়া যেতাম, করতাম। হুম তো পরে আমার যে ছোট ভাইয়ের বউ, ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে যাওয়ার পরে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেডিকেলে চেক আপ করাইছে তাকে। প্রথমে থানাতে পর্যায়ে করেছে, পরে ভোলাই নিয়ে গেছে, পরে বরিশাল নিয়ে গেছে। আচ্ছা তো বরিশাল নিয়ে গেছে। এর মধ্যে যে আমি বাড়িতে থাকি, আমার যে বড় ভাইয়ের বউ, সে কোনো সময় দেখে না যে আমার বাবা কি খাইতেছে কি না খাইতেছে, বা আমার বড় ভাই দেখে না। এর মধ্যে কথা হয়েছে, আমার বড় ভাই অনেক সময় অনেক কিছু দিত, ফল ঠাল। তো সে তখন থানা পর্যায়ে ফলের দোকান দিছিল, ওইখানে খুব ভালোই চলতো। পরে সে আর অনেক ফল ডাল দিত, কিন্তু আমার বাবারে আমার বড় ভাইয়ের বউ দিত না। সে নিয়ে আমার যে ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, তার এক ছেলে মেয়ে ছিল, তাদেরকে নিয়ে দিত। তা আমার বাবা আর আমি তো কিছু বলতে পারতাম না, কারণ আমাদের তো উপার্জন নাই বা বলার মতো কোনো নাই, ক্ষমতা নাই। এরকম করতে পারার পরে আমার বাবা প্রচণ্ড পরিমাণ অসুস্থ। আমার ভাই তখন ছোট ভাই যে, সে বাড়িতে নেই। তা আমি আমার ভাইরে ফোন দিচ্ছি যে এরকম ঘরে বাজার টাজার কিছু নাই, তাই কোনো কিছুই নাই যে বাবার জন্য কিছু রান্না করবো, কোনো কিছুই নাই। তা আমার ভাই বলছে ঠিক আছে, বাকি দোকান আছে। তা আমার বাকি দোকান আছে, সেখানে বলছে দোকান থেকে যাই যেটা লাগে নিয়ে আসিস। তা আমার বড় ভাই বলতে আছে যে ঘরে থাকে ঘরে খাও, তা আনতে পারো না কোনো জিনিস, তা সব কিছু ওর কাছে বলা লাগবে, ও কি সংসারে। এর মধ্যে তাই আমার ওই সময় শীত, প্রচণ্ড পরিমাণ শীতের সময় আমার শীতের পোশাকও পর্যন্ত সে কিনে দেয়। সে গরু বিক্রি করে, ফসলাদি বিক্রি করে সে বড় নিয়ে চিকিৎসা করতেছে, সে মার্কেট করতেছে কিনে দেয়। এর মধ্যে আমার ভাই, এর মধ্যে তো বাবা মারা গেছে বলতে আমার ভাই তখন বরিশালে আছে, আমার যে ছোটো ভাই।
হুম। আমার ভাইয়ের বউ বাড়িতেই ছিল ওদিনকা। আমার মানে দিনটা মনে নয়, সোমবার কি মঙ্গলবার এরকম হবে। হুম। এটা 2007 সালে কোরবানির ঠিক আগ মুহূর্তে। জি। এক মুহূর্তে মানে আমার বাবা মারা গেছে বলতে আমি ওদিনকে রান্না করতেছি, আচ্ছা। রান্না করতেছি। তা গরু সকালবেলা বানিয়ে রেখেছি, এদিকে চুলার জাল জ্বলতেছে না, আমি মোটামুটি রান্না করতে পারি তখন। হুম। জাল জ্বলতেছে না, আমি অনেক কষ্ট করে রান্না করতেছি, আর আমার প্রচণ্ড পরিমাণ জ্বর 3-4 দিন ধরে। তো আমার জ্বরও শরীরে ভালো লাগতেছে না, রান্না করতেছি, চুলায় জাল ধরতেছে না, এদিক দিয়ে বাবার পরিষ্কার করতে হয় প্রতিদিন, তার যে কাপড় চোপড় এগুলো পরিষ্কার করে দেয়, সেটাও করতে পারতেছি না, মানে খুবই খারাপ লাগতেছে। দুপুর প্রায় 2টা-2:30 বাজে গেছে, রান্নাবান্না মোটামুটি শেষ করলাম। শেষ করার পর এসে দেখি কি যে যখন বাবা লঙ্গিরা পরিষ্কার করছে তখন দেখতেছি যে মানে বাবা বেঁচে নেই। ও। বাবা বেঁচে নেই মানে যখন তারা এটা হাতের ইটা ধরছে তখন দেখতেছে যে বাবা আর বেঁচে নেই। বাবা বেঁচে নেই, তারপরে আমি তো ডাক দিছি, আশেপাশের লোকজন ডাক দিছি, পরে সবাই আসছে। আসার পরে সবাই দেখলো যে না বাবা আর বেঁচে নেই। পরে তো সবাই সব জায়গা থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর সবাই আসছে, মোটামুটি সবাই আসছে। আমার যে ভাই ছিল তাকেও ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আসছে। আসার পরে আমি তখন অনেক কান্না করতেছি যে আমার এই পৃথিবীর মধ্যে চলি আমার বাবা, হুম। সে বাবা আজকে আমাকে রেখে চলে গেছে। এখন তো আর ভালোবাসার যে মানুষটা সে তো কাছে নেই। বাবা ছিল, ভাই ছিল, ভাই তো আমার কাছে নেই। পরে ভাইও ঢাকা থেকে আসছে, আইসা তার দাপন টাপন দেওয়া হয়েছে। ভাই ছিল ওই সময় বাড়িতে। পরে দেখতেছে আমার শীতের পোশাক নেই। পরে আমার ভাই শীতের পোশাক কিনে দিচ্ছে আমার। শীতের পোশাক কিনে দেওয়ানোর পরে সে আবার ঢাকাতে চলে আসছে। এটা 2007 শেষের ঘটনা। তাই আমি ওই সময় 8 সালে বাড়িতেই ছিলাম। 8 সালে বাড়িতে থাকার পরে আমার টিস্যু নিয়ে নেন, আপনার ওই বাম পাশের টিস্যু আছে। টিস্যু আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছু কান্নার শব্দ হয় না আসলে। হ্যাঁ, আপনারা যদি যারা রেডিওতে এই গল্পটা শুনছেন বা ইউটিউবে শুনবেন, তারা অনুভব করে নিন আসলে এই সিচুয়েশনটা, এই মোমেন্টটা। বলেন তারপর। পরে আমার ভাই আবার ঢাকাতে চলে আসছে। আমি ওই সময় বাড়িতেই আছি। আমার আবার যে স্বাস্থ্য চাচি, তার আবার ছেলে ঢাকাতেই থাকে। তা উনি তখন ইস্টার্ন ভিউ ওই যে পল্টনে এখানে জব করে তখন, একটা ভালো কোম্পানিতে আসলো গার্মেন্টসে। তো উনি বললো ওনারও ছেলে মেয়ে আছে 2জন। তো উনি বললো যেমন আমার সাথে চল ঢাকায়। পরে বললাম যে না, বাসা বাড়িতে আর ভালো লাগে না, কারণ স্বাস্থ্যবিহীন বাসায় ছিলাম, ওইখানে খুব খারাপ লাগছে, ভালো লাগতেছে না। পরে আর তার সাথে আসিনি। পরে আমার আর এক স্বাস্থ্য ভাই আছে, তার আবার জামাই কুয়েত থাকতো। কুয়েত থাকার পরে সে আবার দেশে আইসা রেন্টে গাড়ির ব্যবসা করবে, এই জন্য তার লোক লাগবে, গাড়ি দেখাশোনার জন্য লোক লাগবে। তা আমার স্বাস্থ্য ভাই বললো যে তুই আমার মেয়ে জামাইয়ের সাথে ঢাকায় চলে যাও, ওইখানে গেলে ভালো হবে। যদি ওইখানে থাকো তাদের আর্থিক অবস্থা ভালো হবে, যদি ড্রাইভিং শিখতে পারো তোর আর্থিক অবস্থা ভালো হবে। পরে স্বাস্থ্য ভাইয়ের সাথে ওই তার মেয়ে জামাইয়ের সাথে আমি ঢাকাতে আসি। নারায়ণগঞ্জ। আচ্ছা। নারায়ণগঞ্জ, এটা সিদ্ধিরগঞ্জ। ওইখানে আমি আসি। আসার পরে তাদের বাসায় কিছুদিন থাকি। থাকার পরে দেখা গেছে প্রায় 8-9 মাস ছিলাম ওইখানে আমি। 9 মাস থাকার পরে তাদের যে পারিবারিক যে কারোর সাথে একটা মিলবন্ধন এরকমের নয়, যে যার মতো থাকতে আছে, চলতে আছে, ফিরতে আছে, এরকমের। ওইখানে সে গাড়ি কেনে, আমার সেই ভাইস্তি জামাই। উনি গাড়ি কেনার পরে ওইখানে তার গ্যারেজে 4-5টা গাড়ি থাকে। আচ্ছা। ওই গাড়িগুলো দেখাশোনা করি, আমার কোনো কাজ নেই, ওইগুলো দেখাশোনা করি। আর ওইখানে আমি আবার ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতাম। আচ্ছা। ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতাম এবং খেলাধুলার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমার বাবা ছোটোবেলা থেকেই আমাকে বল ব্যাট এগুলো আইনে যেত, আমার ভাইও আইনে যেত। ওইখানে আইসা গ্রাম অঞ্চলে তো ওইরকম খেলাধুলার মতো পরিবেশ ছিল না, কারণ পোলাবান সবসময় কাজে ব্যস্ত ছিল ছোটো সময়। এখন তো পোলাবান যেরকম ঘুরে বেড়ায়, ওই সময় গ্রাম অঞ্চলের পোলাবান অনেক পরিশ্রম করতো, ক্ষেত খামারে কাজ টাজ করতো। পরে নারায়ণগঞ্জ আইসা এরকম সুযোগ পাইলাম খেলাধুলা করার। ওইখানে সকালে খেলি, বিকেলেও খেলি, এরকম খেলতে খেলতে মানে দিন চলে যায়। রাত্রেবেলায় ওই গ্যারেজে শুয়ে থাকি, গাড়ি এসে হরেন দিল, আমার ঘুম ভাঙে না। হরেন দিতে দিতে তারপর ঘুম ভাঙে না, মানে এত প্রচণ্ড পরিমাণ ঘুমে থাকি। পরে ওইটা গেট খুলে যেতাম। তাই আমার ছোটোবেলা থেকে একটা জিনিস আমি সবচেয়ে উপলব্ধি করতেছি, যেটা আমি জীবনে যেটা নিয়ে কল্পনা করি বা যেটা নিয়ে ভাবি, সেটাই আমার জীবনে আসে। ছোটোবেলায় চিন্তা করতাম যে মা বাবা ছাড়া ওই হোটেলে কাজ করতো পোলাপান, ছোটো ছোটো ওদের দেখলে চিন্তা ভাবনা করতাম যে এরা কেন হোটেলে কাজ করে, এদের তো লেখাপড়ার বয়স। কিন্তু নিজে যখন লেখাপড়া ছেড়ে দিয়েছি তখন বুঝতে পারছি যে এরা কী কারণে আইসা দোকানে কাজ করছে বা অন্য অন্য জায়গায় কাজ করছে। অনেক সময় ছোটোবেলায় শুনতাম যে প্রেম করার কারণে অনেকে বিষ খাইছে বা সিগারেট খাইতেছে বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য নিতে আছে বা আত্মহত্যা করতেছে।
তাই আমি সবসময় চিন্তা করতাম যেমন একটা মেয়ে যাতে আমার জীবনে আসে, সে সব দিক দিয়ে সুন্দরী এবং কি কোনো ছেলেদের সাথে তার রিলেশন যেন না থাকে। দ্য বোগাস ড্রিম এভার, বোগাস। মানে আমি আপনাকে কেন বলতেছি, বিয়ে করছেন, হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ আচ্ছা, এটা একটা ইউটোপিয়া অ্যাকচুয়ালি, মানে প্রত্যেকটা ছেলের মধ্যেই এটা থাকে, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা থাকে, কিন্তু এই ড্রিমের জায়গাটা যদি মডিফাই করা যায় না, তাহলে অনেক ছেলে মেয়ের জীবনটাই অনেক সুন্দর হয়ে যাবে। আমি বিষয়টা নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট যদি প্রয়োজন হয়, কিন্তু একটু ইন্টারাপ্ট করলাম এই কারণে, কারণ গল্পটা কোথায় যাবে এই ফিলিংসের মধ্যে থাকবো কিনা, যে কারণে ইন্টারাপ্ট করা। না এটা এখানে থাকবে না, সেই জন্যই বলতেছি। আমার ম্যাক্সিমাম সময়ে আমাদের ছেলে মেয়েদের চিন্তা, একটা ছেলের চিন্তা হচ্ছে এমন একটা মেয়ে জীবনে চাই, অপরূপ সুন্দরী। প্রথম কথা হচ্ছে অপরূপ সুন্দরী, দ্বিতীয়ত সে মেয়ে কোনো অন্য কারোর সাথে প্রেম করেনি, তৃতীয়ত সে মেয়ে হলো তার জীবনে কোনো দুর্ঘটনা নাই। মানে এমন এক মানুষ, সে আসলে মানুষ না, তাকে রেডিমেড মানে মনে হচ্ছে কোনো একটা ফ্যাক্টরি থেকে তৈরি করে আমার সামনে এনে হাজির করা হবে, এরকম হচ্ছে চিন্তা ভাবনা থাকে আমাদের। ঠিক একইভাবে একটা মেয়েরও চিন্তা ভাবনা থাকে টিনেজ বয়সে, যে আমি আসলে আমার জীবনে এমন একটা ছেলে চাই যে ছেলেটা হবে রাজপুত্রের মতো দেখতে, যে আমার চেয়ে 5 হাত লম্বা বেশি, মানে হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকে, দেখতে যথেষ্ট রকম সালমান খানের মতো মাসল বডি হবে, হোয়াট এভার ইট ইজ। এই যে ব্যাপারগুলা, এগুলা আমাদের টিনেজ লাইফের ফ্যান্টাসি। বাট ফ্যান্টাসি এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর মাটি। এখন মূল কথা হচ্ছে এইখানেই যে ধাক্কাটা আমরা খাই, সেটা বিয়ের আগে খাই অথবা বিয়ের পরে খাই, যে আমি ভাবছিলাম কি পাইলাম কি, এই দুই পক্ষের যে ধাক্কাটা, এই ধাক্কাটা মূলত আমাদের এই ফ্যান্টাসির কারণেই। তো এই ধাক্কার জায়গাটা একটু মডিফাই করা উচিত। এই মডিফাই করার জায়গাটা আসলে পরিবার থেকে আসা উচিত। কারণ আমাদের যদি স্বপ্ন হয় যে কোনো মানুষকে আমার জীবনে বেস্ট মানুষটাকে চাওয়া, তাহলে স্বপ্নটা এমনভাবে দেখা উচিত যে যেই মানুষটা আমাকে বাস্তবিক অর্থেই সুখী করতে পারবে। এখন সুখী করার জায়গাটা কিন্তু ওই সিনেমার মতো না, ইউটোপিয়া না। মানে সুখী করার জায়গাটা কি, সে আমার নিডটা বুঝবে, আমিও তার নিডটা বুঝবো, এবং দুজনে মিলে একটা সংসার জীবন। কত বছরের সংসার আপনার? আমার 7 বছর শেষ, 8 বছর। সংসার জীবন যে একটা আসলে মিশন, এটা তো মানেন, মানে দুজন মিলে তো আসলে এটা একটা সামনের দিকে আগে নিতে হয়। এবং এই যে ফ্যান্টাসিটা থাকে সংসারে ঢোকার পরে, এগুলো থাকে না। তো এই জন্য স্বপ্নটা আসলে এটাই দেখা উচিত যে সংসার মানে হচ্ছে একটা মিশনের মধ্যে ঢুকতেছি এবং দুজনে মিলে যাতে আগায় নিতে পারি। এটা যারা আসলে সংসার করে তারাই বলতে পারবে, মানে আসলে ইটস নট আ ফ্যান্টাসি, ইটস আ গ্রেট রিয়েলিটি। চলেন তারপরে ওইখানে যাওয়ার পরে আমি সিকিউরিটি সার্ভিস চাকরি নিয়েছি। আচ্ছা, আমার ওই যে কাকা, উনি ছিল ওইখানে সুপারভাইজার। এটা আপনার অন্যান্য শপিং কমপ্লেক্স, ওকে, বারিধারা ডিওএসএস। এখানে ওনার সাথে কিছুদিন কাজ করার পরে এখান থেকে আবার চলে গেছি আমি, উনিও চলে গেছে, আমিও চলে গেছি। তারপরে আমি আরেকটা ঢুকছি, আমান প্রাইভেট লিমিটেড। আচ্ছা, বনানী 2 নম্বর সেক্টরে এটার অফিস। এইখানে ঢোকার পরে এখান থেকে পোস্টিং হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছি, গুলশানও করছি। করার পরে আমি এখান থেকে ওনারা পোস্টিং দিতেছে আমার মোহাম্মদপুরে। আচ্ছা, মোহাম্মদপুরে একটা বাসায় পোস্টিং দিতেছে, ওইখানে অনেকদিন, প্রায় 8-9 মাসের মতো ছিলাম। আচ্ছা, 8-9 মাস ছিলাম। ওইখানে একবার আগুন লাগছে, ওই ফ্ল্যাটে আগুন লাগছে। তখন আরেকজন ছিল ডিউটিতে, তার ডিউটি পরিবর্তন করছে, আগুন লাগছে। পরে উনি আমাকে ডাকতে আছে যে ওই নূর তোমাকে ডাকতে আছে, বলতেছে। আমি তো তারপরে বলছি যে আমি এখন গোসল করতেছি, আমি বাড়িতে পারবো না। পরে বলতেছে ম্যাডাম তোমার ডাকতে আছে। পরে আমি বলতেছি যে না, আমি এখন বাড়িতে পারবো না। কী কারণে ডাকতেছে সেটা বলেন আগে। উনি কিছুতেই বলেন না। পরে বলছে যে আগুন লাগছে। পরে ওইখানে যে কেয়ারটেকার উনি ছিল না, উনি একটা অনুষ্ঠানে গেছে, উনি আমাকে বইলে গেছে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাইতে। উনি আমি ফোন দিলাম যে এরকমের ফ্লোরে আগুন লাগছে। ওইখানে 5টা ইউনিট, মানে 20টা ফ্যামিলি থাকে, 5 তলা করে। আচ্ছা, A B C D, 5টা 20 জন মালিক থাকে ওইখানে। তাই ওনাকে আমি ফোন দিয়েছি, এটা আগুন লাগছে। বলছে যে কারেন্ট আছে। আমি বলছি যে না, কারেন্ট নাই। আমি বলতেছি জেনারেটর চলতেছে। তো জেনারেটর হচ্ছে অটো জেনারেটর কারেন্ট গেলে অটো অন হয়ে যায়। পরে আমার বলছে যে অফ সুইচে অফ করো। অফ সুইচে অফ করার পরে তখন দেখতেছে যে কারেন্টে ব্রেকার আছে, ব্রেকার তো চালু আছে, কারণ কারেন্ট এসে বলে তো আবার আগুন জ্বলে যাবে। পরে আমি নিজের বুদ্ধিতে ব্রেকারটা বন্ধ করছি। ওইখান থেকে ধানমন্ডি 5 মিনিটের জায়গা, ফায়ার সার্ভিস স্টেশনে অনেকগুলো ফোন দিছি। আমার যেখানে সারারা ছিল তারা ফোন দিচ্ছে, আমি ফোন দিচ্ছি, কোনো ফোনে রিসিভ করে না। পুরো 25টা কল দেওয়ার পর আমার ফোন থেকে রিসিভ হয়েছে। রিসিভ করানোর পর ফায়ার সার্ভিসের লোকজন গেছে, এর আগে ইলেকট্রিশিয়ান D4 এটা আগুনটা সূত্রপাত হয়েছে, কিন্তু আগুনটা ধোয়া বাড়িয়েছে D4 দিয়ে, কিন্তু আগুনটা লাগছে C4 নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগুন লেগেছে, যাই হোক। তারপর পরে আগুনটা নিবান হয়েছে। ওইখান থেকে প্রায় ঈদের সময় আমি আবার বাড়িতে চলে যাই। আমার ফোন দিচ্ছে, বাবা অনেকদিন ধরে তো দেখি না, তোর সাথে ঈদও করা হয় না,
ঈদে বাড়িতে এত সাথে ঈদ করবো, কারণ অফিসে ছুটি দিচ্ছে, অফিসে আমার ছুটি দেবে না, কারণ আমি ছাড়া ওইখানে চলতেছে না, অ্যাপার্টমেন্ট চলে না। আমাকে সব সময় সব কাজে স্যাররা ডাকে বা ম্যাডামরা ডাকে, আমার একটা বিরক্তি লাগে যে কাজ থাকার পরও না থাকার পরও আমাকে তারা ডাকতেছে করতেছে, কাজ করাইতেছে, কারণ ওইখানে ম্যানেজার আগুন লাগার পরে আউট করে দিচ্ছে, তখন আমি পার্ট টাইম দেখাশোনা করতাম সব সময়। পরে ছুটি যখন অফিস না দিচ্ছে তখন আমি অন্য একটা ছেলেকে দায়িত্ব বুঝাই দিয়া আমার ডিউটি শেষ আমি আমার মতো ব্যাগ ট্যাগ আগে কাপড় চোপড় লন্ড্রিতে রেখেছি, ওখান থেকে নিয়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখান থেকে আমি আবার স্যাররা ফোন দিতেছে, অনেক সময় ফোন দিতেছে, আমি আর আসিনি। আমার যে বেডিং পত্র আছে ওইটা আনার জন্য আমি আবার ওই অ্যাপার্টমেন্টে গেছি। অ্যাপার্টমেন্টে যাওয়ার পর ওই স্যার ছিল, উনি আবার কাশেম গ্রুপের দায়িত্বে আছে, কাশেম ডাইসেল যে, ওইখানে পরে আমি ওনার মাধ্যমে আবার কাশেম ডাইসেল চাকরি নেই, এবার টাওয়ার পনানি, এখানে ওটা হেড অফিস ছিল। ডাইসেল চাকরি বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছেন ভাগ্য বদল করার জন্য। হ্যাঁ, ওকে, তারপর ডাইসেল চাকরি ওইখানে 5.5 বছর চাকরি করছি। 2015 সালে আমি বিয়ে করি। আচ্ছা, 1/15 বিয়েটা কি মানে নিজের পছন্দ করেন নাকি? 1/15/2015 দেন বিয়েটা আমার নিজের পছন্দ হতো না, এটা আমার মার পছন্দ, আমার মামাতো বোন। আচ্ছা, আমার যে দ্বিতীয় ঘরে আমার যে মামা, আমার যে আসল মামা, তার মেয়ে। আচ্ছা, এটা আমার পছন্দ ছিল না, কিন্তু আমার মা আমাকে বলছে যে বাবা, মানুষ মার পার নিচে ব্যস্ত, আমি তোর অনুরোধ করতেছি তুই আমার ভাই মেয়েটার বিয়ে কর, আমি অনেক পছন্দ করি ওরে। আচ্ছা, আমি পরে আমিও মামার বাসায় যাইতাম, থাকতাম সবসময়, এই করতাম, কিন্তু ওরকমের একটা মামাতো বোনের প্রতি যে একটা আগ্রহ বা ওইটা ছিল না আমার। মা বলার পরে ওইটাই করছে। আর এটার একটা কাহিনী কি, আমি একটু সংক্ষেপে বলতে চাই। আমি খুব মিষ্টি জিনিস পছন্দ করতাম, তা আমার মামা যে সে এবং আবার আমার যে মামাতো ভাই অন্য একটা ছেলে দেখতে যাইতেছে, ওই সময় মিষ্টি কিনছে এবং আপনার কমলা কিনছে, তা 4 কেজির মতো মিষ্টি কিনছে। অন্য একজন মহিলা ছিল, উনি আবার বলতেছে কি যে ছেলে দেখতে যাইতেছে, এত মিষ্টি নিয়ে যাওয়ার দরকারটা কি, ছেলে যদি পছন্দ না হয় তখন এত মিষ্টি নিয়ে কী হবে। তা আমার মামাতো বলতেছে যে মিষ্টি খাবি নাকি, আমি বলতেছি হ্যাঁ দেন খাওয়া যায়, সমস্যা কি। পরে আমি 2 প্যাকেট থেকে মিষ্টি খাইছি। মিষ্টি খাওয়ার পরে এখন ওই যে পাশে যে মহিলা ছিল, ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী থানায়, উনি আবার বলতেছে যে তুই এটা কী করলি, ছেলে দেখতে যাইতেছে আগ মিষ্টি খেলি, এখন তো তোর মামাতো বোন বিয়ে করা লাগবে। আমি কই কী করেন, এটা তো এটা কথা, এটা কোনো সময় সত্য কথা না। পরে ঠিকই এই ঘটনার প্রায় 1.5 মাসে 15 দিনের মধ্যে আমার মামাতো বোনের আমি বিয়ে করি। মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মিষ্টি খাওয়ার জন্য এই ঘটনা? না, এটা জাস্ট ফান। ওকে, এটা 15 দিন পরে আমার মামাতো বোনের আমি বিয়ে করি। তাই অফিসে অনেক সময় অনেক বিষয় নিয়ে থাকে, তো এর মধ্যে আমি চাকরি সাসপেন্ড হয়েছিলাম 1 মাস 8 দিন। আমার বউ আবার ঢাকাতে থাকতো, বিয়ে করার পরে বাড়িতে গেছিলো। বাড়িতে যাওয়ার পরে আমার মা আবার স্কুলে ভর্তি করে দিয়েছিল। এখানে সে একটা কথা বলা আছে, 5ম শ্রেণী থাকতে সে লেখাপড়া বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আমার মা নিয়ে তাকে 8ম শ্রেণীতে ভর্তি করেছে মাদ্রাসায়, এবং কি মাদ্রাসা লাইনের যে মাস্টার দিয়া কোরআন শরীফ এগুলো পড়াই টরে তার রেজাল্টটা ভালোই আসছিল, 4.33 আসছিল এটা পরীক্ষায়। আচ্ছা, তারপর সে লেখাপড়া করবে না, সে ঢাকাতে এসে পড়ছে, তার বাবা মার কাছে থাকবে, করবে। ঢাকাতে এসে সে গার্মেন্টসে চাকরি নিয়েছে, ওইখানেই মানে ছোটো একটা ফ্যাক্টরি ছিল, ওইখানে চাকরি নিচ্ছে। এবং আমিও ঢাকাতে তখন এই কাশেম ডাইসেলের গোড়াইতে থাকতাম, ওইখানে চাকরি করতাম। ওইখানে থাকাকালীন সময় পরে বিভিন্ন সমস্যার কারণে আমি চাকরিটা ওইখান থেকে রিজেন দিয়ে দিই। মানে আমার বউ বলছে তুমি ঢাকাতে চলে আসো, তোমার ওইখানে যখন চাকরিতে বিভিন্ন সমস্যা হইতেছে তুমি ঢাকাতে চলে আসো। পরে ঢাকাতে চলে আসি, আসার পরে এখন থাকি ওইখানে থাকার পরে দেখা গেছে আমার বউ আর আমাকে জিগায় না, এটা হাত খরচার টাকা আছে যে আছে সেটা আর আমাকে দেয় না। এখন আমার যে ভাই ওইখানেই যায়, দয়াগঞ্জে যায়, তার কাছেই যায়, তার কাছ থেকে টাকা আনি, আইনা চলে করি। পরে আমি গাজীপুর এখন বর্তমানে যেখানে আছি এখানে একটা ফ্যাক্টরিতে যাই, ওইখানে যাই সিকিউরিটি চাকরি নেওয়ার পরে বোর সাথে আর যোগাযোগ না, অনেকদিন ধরে বোর সাথে যোগাযোগ বন্ধ, কারণ ঢাকাতে আইনার পরে সে আমার কোনো খোঁজখবর নেই। তার একটা বন্ধু লাভাই ছিল, সে আমাকে চাকরি দেওয়ার কথা বলছে, যে সে সিএনজি চালা, বলছে যে চাকরি যদি না দিতে পারি তার সিএনজি চালানো তোমায় শিখিয়ে দেবো। কোনো কিছুই করে নাই। আমি যখন দেখতেছি কোনো কিছু পাইতেছি না বা করতে পারতেছি না, তখন আমি যাইয়া ওইখানে আবার একটা মাধ্যমে ঢুকি। ওইখানে ঢোকার পরে ওইখানে 3 মাস চাকরি করি। চাকরি করার পর ওইখানে বেতন কম, 8 ঘন্টা ডিউটিতে প্রায় 8-9 হাজার টাকা আসতো, এটা চলতো না। পরে পার্শ্ববর্তী একটা গার্মেন্টস, এখন যেখানে বর্তমান রানিং চাকরি করতেছে, এখানে যাই ঢুকি। এখানে যাই ঢোকার পরে আমার 2 মাস পরে, আমার 2-3 মাস পরে ঈদের সময় আবার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ানোর পরে তখন দেখতেছি খুব খারাপ লাগতেছে, ওর সাথে দিকে যোগাযোগ নেই। পরে ওর সাথে যোগাযোগ করার পরে ওরে ঢাকা যেয়ে নিয়ে আসি গাজীপুরে।
নিয়ে আসার পরে ও কিছুদিন ওইখানে চাকরি করে। হুম। চাকরি করার পরে ওর চাকরিটা 5-7 মাস করার পরে ছাইড়ে দিচ্ছে চাকরি। হুম। কারণ আমি ওখান থেকে ছাইড়ে দিচ্ছি, কারণ ওইখানে সারাদিন নানা বিষয় এগুলো ভালো লাগতো না, হুম। হ্যারাসমেন্টের শিকার হইতাম। কারণ ওইখানে আমাদের আমাদের বিভাগ পর্যায়ে একজন স্যার ছিল, হুম। ওনার কারণে আমি এতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। কারণ উনি ওর সাথে আমার কোনো সখ্যতা ছিল না বা কোনো তথ্য আদান প্রদান হতো না, কিন্তু আমাদের যে অ্যাডমিনের স্যার ছিল উনি মনে করতো যে না, যে আমার সাথে তার কোনো সখ্যতা আছে বা আমি তার কাছে কোনো রিপোর্ট দেই। এই কারণে বিভিন্ন সময় হ্যারাসমেন্টের শিকার হইতাম তার কাছ থেকে। হুম। পরে আমি ওইখান থেকে চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে অন্য একটা ফ্যাক্টরিতে জয়েন দিয়েছি। পরে আমাদের ওইখানেই পার্শ্ববর্তী ওইখানেই আবার ইলেকট্রিক একজন ম্যানেজার আছে, উনি আবার বললো যে উনি মুখে কই। হুম। পরে বলছে যে আরেকজনের কাছে জিজ্ঞেস করছে, বলছে ও চাকরি ছেড়ে দিচ্ছে। তখন আমার বাসা ফ্যাক্টরি কাছে। পরে স্যারে বলার পরে আমি আবার স্যারের সাথে যোগাযোগ করে পরে আবার ওইখানে পুনরায় ঢুকি। এর মধ্যে আমার বিয়ে করার পরে 2015 সালে বিয়ে করছি। 2018-19 সালে আমার ছেলে হয়েছে। আচ্ছা। ছেলে ঢাকা মেডিকেলে হয়েছে। আমার তখন শ্বশুরের বাসায় ছিল শনি একটা, তখন ঢাকা মেডিকেলে আমার ছেলে হয়েছে। হুম। তো ছেলে দেখার জন্য আমি ঢাকাতে আসছি। আইসা হসপিটালে গেছি, তখন আমার মাঝে মধ্যে আবার জন্ডিসের সমস্যা ছিল। ঢাকা এসে আমার শরীর আর চলতেছে না, জন্ডিসে পুরো আমার অবস্থা খুব খারাপ। পরে আমি ওইখানে এসে জন্ডিসও জ্বালাইছি, একজন জন্ডিস খুব ভালো ঝাড়া এখানে, তার কাছ থেকে জন্ডিস ঝাড়াইছে এক মহিলা। আর ছেলেটাও দেখছি, মানে ছেলেটার প্রতি তখন অতটা ফিলিং ছিল না, অনুভূতি ছিল না। দেখে আসছি ছোটো একটা বাচ্চা, এটুকুই। ঢাকা মেডিকেল দেখে আমার তো ছুটি শেষ, আমি চলে গেছি গাজীপুরে চলে যাওয়ার পরে যখন ছেলেটা 1.5 মাস পরে গেছে আমার কাছে, তখন তার প্রতি একটা মায়া জন্মাইছে তার। মানে এখন ছেলে না দেখলে আমার আর ভালো লাগে না। যখন ডিউটিতে যায় মানে মনটা থাকে ওর কাছে, মানে ওরে না দেখলে আমার ভালো লাগাই কাজ করে না। তখন আমি একটা জিনিস উপলব্ধি করছি যে মা বাবা সন্তানকে কতটা আদর যত্ন করে মানুষ করে। এখন পরে ছেলে যখন আস্তে আস্তে বড় হইতেছে বা হইতেছে, তখন ছেলে ডাকতে আছে, কাছে আইতেছে, তখন সে আমার সাথে থাকতেই পারতেছে না, ছেলে আমার সাথে থাকতে পারতেছে না। আর আমার কাকা উনি আবার বাড়িতে ছিল। তো উনি তো এই আগস্টে মারা গেছে, হুম। যেখানে আমার মার বিয়ে হয়েছিল। তো উনি আবার আমার ছেলেটাকে খুব আদর যত্ন করতো, বাড়িতে যাইতো খুব আদর যত্ন করতো, মাঝে মধ্যেই সেখানে যেয়ে থাকতো আমার ওয়াইফ। এখানে থাকার পরে আমার এই ছেলের 1.5 বছরের মাথায় আবার আরেকটা বাচ্চা আসছে গর্ভে। তো এখন আমার আবার এদিকে আর্থিক অবস্থা খুব সংকটে আছি, টাকা পয়সা খুব সমস্যা, চলতে পারতেছি না। নিজের বেতনে তো 3 জন মানুষ চলা ঢাকা শহরে খুব টাফ ব্যাপার। এর মধ্যে মাঝে মধ্যে আবার বাইরে কিছু টাকা দেওয়া লাগে, ভাই অসুস্থ, সে কাজ করতে পারে না, মাঝে মধ্যেই কাজ করতে পারে না। তারপর মায়েরও কিছু খরচের টাকা দেওয়া লাগতেছে। এর ভিতরে আমার চলার জন্য খুব সমস্যা হয়ে গেছে। মাঝখানে তো করোনা আসছে, করোনার সময় তো মোটি সব কিছুই বন্ধ, বেতন নিয়ে খুব হিমশিম সংসারের ভিতরে আছি। ওইখানে প্রায় 40-50 হাজার টাকা আমি মানে পড়ে গেছি, দেনায় পড়ে গেছি, মানুষের কাছ থেকে আইন না চলছি। হুম। এখন ছেলে হওয়ার পরে তো ছেলেটা 1.5 বছরের মাথায় একটা সন্তান আবার যখন আসলো, তখন আমি বলছি যে না, একজনের আমার চালানো সম্ভব হইতেছে না, এটাকে আমি নষ্ট করে ফেলাম। মানে এই কথা আমি বউরও বলছি। পড়ার পরে আমার খুব খারাপ লাগতেছে যে একটা সন্তান নষ্ট করবো, সেটা পাপের ভাগী আমি হবো, এটা তো ঠিক না। সে যখন উপর আল্লাহ সৃষ্টি করছে, একজনের যখন সৃষ্টি করছে, সে যখন আর রুজি দিতে পারতেছে, এটা আমি দিতে পারবো। তখন চিন্তা করলাম যে না, এটাকে আমি নষ্ট করবো না, নষ্ট করে এটা ভালো জিনিস না। তখন আমি আর বাচ্চাটাকে নষ্ট করিনি। তখন আমি বাড়িতে পাঠাই দিয়েছি। বাড়িতে পাঠাই দেওয়ার পরে আমার মেয়ে সন্তান হয়েছে, এক ছেলের পর এক মেয়ে। মেয়েটার বয়স এই মার্চ মাসে 20 তারিখে 1 বছর হয়েছে। আর বর্তমানে চাকরি বাকরি নিয়েও খুব সমস্যার ভিতরে আছে, চাকরি বাকরি নাই, রিজন দিছি। এখন উপর আল্লাহ জানে কি, যখন বর্তমানে আচ্ছা, আছি। তো বর্তমানে জায়গায় চলে আসেন আপনি। আপনার গল্পের আপস অ্যান্ড ডাউনের জায়গাটা বলতে গেলে আপনার শৈশব, এছাড়া আর 10টা মানুষের জীবনে যা হয় আপনার জীবনে তাই হচ্ছে, একটা চাকরি না হলে আর একটা চাকরি, এক জায়গা না হলে আরেক জায়গায় সুইচ করা। কেন বললেন এই গল্পটা? কেন বলছি, এর মধ্যে অনেকগুলো ছাড়িয়ে গেছি। যেরকম আমি মাঝে জুয়া খেলাইতাম। আচ্ছা। মানে আমি ওই যে গ্যারেজে যেখানে ছিলাম আমার, ওইখান থেকে আমি জুয়া শিখছি। টাস খেলা বলো, ওইটা শিখছি। ডাইসেলে বই আমি আবার এটা খুব খেলাইতাম। তাই আমি আগে কোনো সময় চিন্তা করি না যে আমি জুয়া খেলাবো বা খারাপ পথে যাব। আমি ওই সময় চিন্তা করি না যে আমি জুয়া কোনোদিন খেলাবো, কারণ সবসময় চিন্তা করতাম এই জুয়াটা পছন্দ করতাম না। ভাই যে আমার খেলতো, আমি বাসায় যেয়ে তাকে বলতাম যে না, জুয়া খেলা যাবে না, এটা ভালো জিনিস না। আমি যে রিপোর্ট দিতাম বাসায়, সে আমাকে এই জন্যই আমাকে ওইখানে রাখে নাই। নারায়ণগঞ্জ থেকে চলে আসার আমার একমাত্র কারণ এইটা। পরে আমি যখন ড্রাইসেলে চাকরি করি, তখন জুয়ার সাথে আমি লিপ্ত হয়ে যাই। সেটা আমার প্রশ্ন ছিল যে কেন আপনি গল্পটা বললেন, কেন জুয়ার কথাটাই বা কেন আসতেছে? এটা খারাপ দিক আমার।
এটা খারাপ দিক, খারাপ থেকে এখন আমি ভালো দিকেই আছি। মানে আপনার এই গল্পটা বলার পেছনে কারণ আছে কোনো, যে মানুষ আপনার এই গল্পটা থেকে কি শিখবে, আপনার কাছে কি মনে হয়? গল্পটা থেকে শেখার আছে যে খারাপ পথে যেন কেউ না যায়, পিতামাতারা যেন শ্রদ্ধা ভালোবাসা দেয়, কারণ সন্তানের বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে। হ্যাঁ। কারণ আমরা সেটা উপলব্ধি করতে পারি, আমাদের সন্তানের দিকে তাকালে আমরা উপলব্ধি করতে পারি, কারণ আমাদের আপনি নিজে তো বাবা মা পান নাই, সে অর্থে আপনার সৌভাগ্য হয় নাই, মায়ের ভালোবাসা একদমই পান নাই, বাবার তো না পাওয়ার মতোই বলে চলে। হ্যাঁ এক মেজো ভাই ছিল, সেও তো ঘটনাক্রমে চলে গেল। তো এই জায়গাটাই কি আপনার বলার জায়গাটা, যে অনেক বড় একটা মিসিং, আপনি চাইলে হয়তো একটা খারাপ পথে চলে যেতে পারতেন, অন্যরকম একটা জীবন হতে পারতো, হ্যাঁ পারতো। সেটা না হয় নাই আপনার। হ্যাঁ, সেখান থেকে সম্ভাবনা থাকলেও একটু গিয়েও আবার ফিরে এসছেন। এটাই কি আসলে বলতে চান যে যারা শুনেছে তারা যাতে কখনো খারাপ পথে না যায়? খারাপ পথে না যায় এবং বাবা মারে যেন সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। হ্যাঁ। কারণ বাবা মাই মানুষের প্রধান হাতিয়ার, মানে একজন দাঁড়ানোর জন্য, একটা সন্তান দাঁড়ানোর জন্য তারা একটা লাঠি। মানে এই বাবা মা। মিসিংটা আপনার মধ্যে ছিল। হ্যাঁ, আমি আমার সন্তান থেকে এটা উপলব্ধি করি যে আমি এখন সন্তানের যতটুকু আদর যত্ন ভালোবাসা দেই, জি। আমি এটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইতেছি না। কিন্তু অন্য সব ছেলেরা যারা পাইয়াও বাবা মায়ের অবহেলা করতেছে, বৃদ্ধাশ্রমে পাঠাই যেতেছে, তাদেরকে যত্নাদি নিতেছে না, এটা বলতে জি। চাইতেছি যে বাবা মা তোমাকে যেরকম আদর যত্ন করে বড় করছে, সেটা তোমার সন্তানের দিকে তাকালে তুমি বুঝতে পারতে পারো। কারণ সন্তান আমাদের অনেক রকমের প্রেশার দেয়, অনেক Right, রকমের দায়িত্ব right. তাদের পালন করা লাগে। তো Right. সন্তানের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো যে আমার বাবা মা আমার ফিউচারে কতটুকু সে করছে। সেক্ষেত্রে তো আপনার তো আসলে অতটা দায় নাই, কারণ আপনি তো পান নাই। না, আমি পাই নাই, কিন্তু যারা রেডিও লিসেনার, যারা শুনতে আছে ঘটনাটা, তারা তো উপলব্ধি করতে পারবে। উনি অনেকে আসলে ওনার মতো করে বলার চেষ্টা করতেছেন। আমি যদি এখানে একটু ইমপ্রুভ করি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে যে বিষয়টাকে আপনারা যদি ভাবে ভাবেন যে উনি আসলে পায়নি, ওনার না পাওয়ার জায়গাটা সারা জীবনে একটা মিসিং, ওনার মধ্যে একটা হাহাকার আছে, এবং সেই জায়গা থেকে, এই হাহাকার থেকে একটা মানুষের খারাপ পথে যাওয়াটা অনেক সহজ, কিন্তু সেটাকে সে লালন করেছে বুকের মধ্যে অনেক যত্ন করে। সে খারাপ পথে গিয়েও সেখান থেকে ফিরে এসছে, এবং সে একটা কথাই এই জন্যই বলতে চায় যে বাবা মাকে যত্ন করা উচিত, বাবা মার প্রতি রেসপেক্ট রাখা উচিত, সেটা তার মিসিংয়ের জায়গা থেকে। এবং একই সাথে এটাও বোধহয় আমাদের দেখার আছে, সেটা হচ্ছে যে বাবা মা না থাকলে একটা সন্তানের উপর দিয়ে যে ঝড় যায়, সেটা বাবা মায়ের জায়গা থেকেও বাবা মায়ের চিন্তা করা উচিত। এবং বাবা মা না থাকার পরেও উনি একজন সাধারণ মানুষ হয়ে একটা অসুস্থ পরিবেশের মধ্যে যায় নাই, সেটাও একটা অনেক বড় মেসেজ। তো সেই জায়গা থেকে আপনারা যদি কখনো এরকম সিচুয়েশনে পড়ে থাকেন, আমি বলতেছি না রথী মহারথী হতে হবে, অ্যাটলিস্ট সুস্থ জীবনযাপনে থাকাটা জরুরি। গল্পের মধ্যে আসলে খুব বড় যে চড়াই উতরাই সেটা নাই, আমাদের জীবন গল্পে আসলে সবসময় বড় ধরনের চড়াই উতরাই থাকে না। তবে এটা ঠিক, কিছু কিছু গল্প আমাদেরকে অনেক কিছু